স্বাগত আপনাদের কুরুক্ষেত্রের এই পর্বে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শ্বেতা। 16 বিশালগড় বিধানসভা কেন্দ্র। এই নির্বাচনী কেন্দ্র বরাবরই কিন্তু একটা প্রভাব ফেলেছে রাজ্য রাজনীতিতে। 2023 বিধানসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। কি হতে চলেছে আগামী দিনে সেটা কিন্তু কথা বলবেন গণদেবতারা। ইতিমধ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু প্রচার প্রসার শুরু করে দিয়েছে। যার যার মতো করেই তাদের নির্বাচনী প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে তারা। এমনকি ঘরে ঘরে তারা যাচ্ছেন গণদেবতাদের কাছে ভোট চাইতে, কারণ তারাই একমাত্র পারবেন প্রার্থীদেরকে নির্বাচিত করতে। এই 16 বিশালগড় কেন্দ্র বলা যেতে পারে অনেক দিন ধরেই সিপিএমের একটা গড় ছিল। 2018 নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি যে রাজ্যে একটা পরিবর্তনের হাওয়া ছিল। এমনকি 25 বছরের সিপিএম শাসনকে উৎখাত করেছিল নতুনভাবে আসা বিজেপি সরকার। 2018তেও কিন্তু এই এলাকা থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন সেই সিপিআইএমেরই একজন প্রার্থী। এবার 2023 বিধানসভা কি হবে এবার, কারণ এবার কিন্তু মুখ বদলেছে। 16 বিশালগড়ে প্রার্থী বদল হয়েছে। লড়াইটা কতটা শক্তিশালী হবে আমরা কথা বলবো আজকে এমনই একজনের সঙ্গে, যিনি এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। চলুন কথা বলে নিই ওনার সঙ্গে। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে কুরুক্ষেত্রে। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনি প্রথমবার এই কেন্দ্র থেকে লড়াই করছেন, কিরকম মনে হচ্ছে? অ্যাকচুয়ালি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তো এই দলের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হয়ে সত্যি অনেক এটা গৌরবের ব্যাপার। এবং দল আমার উপর যেই আশা ভরসা রেখেছে, গণদেবতাদের আশীর্বাদে, কার্যকর্তাদের উচ্ছ্বাসে আমরা সেটা সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে পালন করব। সুশান্ত দেব একটা পরিচিত নাম 16 বিশালগড় কেন্দ্র থেকে, কারণ এর আগে তিনি ছিলেন এই এলাকারই মণ্ডল সভাপতি। কতটা শক্ত ঘাঁটি আমরা জানি এই বিশালগড় কেন্দ্র সিপিএমের জন্য, কিন্তু এবার কিন্তু পরিস্থিতি অন্যরকম। কি বলবেন এবার, কিরকম মনে হচ্ছে? রাজ্য রাজনীতির যে সমীকরণ বদলেছে তাতে বিশালগড়ের চেহারাটা ঠিক কিরকম? না, অ্যাকচুয়ালি বিশালগড়ের 2018 নির্বাচনে মানুষ যেই ভুলটা করেছিল, বিশালগড়ের পদ্মফুলের প্রার্থীকে মানুষ জিতাতে পারেনি। সে অবস্থায় মানুষের আশীর্বাদ পেয়ে যেই ভদ্রলোক পবিত্র বিধানসভায় বিধায়ক হয়ে গেছেন, উনি প্রত্যেকটা বিশালগড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। উনি এত বড় একটা প্যান্ডেমিক সিচুয়েশন গেল সারা বিশ্বে, ত্রিপুরাও বাদ যায়নি, বিশালগড়ও বাদ যায়নি, কিন্তু এলাকার স্থানীয় বিধায়ককে কেউ দেখতে পায়নি। উনি শীতঘুমে ছিল, ওনাদের সংগঠন বলতে কিছু নেই। সে অবস্থায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা সকলেই মিলে আমরা বিশালগড়ের প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সংগঠনকে আমরা মজবুত করেছি, মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এইটাই পার্থক্য। এবং আপনি জনসাধারণের উচ্ছ্বাস দেখলে বলতে পারবেন মানুষ বিজেপির সঙ্গে আছে এবং বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে মানে বিশালগড় একটা পরিচিত নাম। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে আমরা দেখেছেন জনঢল। আমরা যেদিন নমিনেশন সাবমিট করলাম, সিপিএমের প্রার্থীও করেছেন এবং বিজেপির হয়ে আমিও করেছি। এই দিনে বিশালগড়ের সব ধরনের রেকর্ড আমরাই তো রেকর্ড করতাম, আমাদের রেকর্ড আমরা ভেঙে মানুষের যেই উৎসাহ উদ্দীপনা দেখেছি, আমি 100% আগামী যেই 16 তারিখের নির্বাচন আমরা বিশালগড়ে সকলের আশীর্বাদে একটা ইতিহাস গড়ব। আমরা যদি দেখি যে 16 বিশালগড় যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু বরাবরই কিন্তু সিপিআইএম জয়ী হয়ে এসেছে এবং তাদের যিনি প্রার্থী ছিলেন বিগত দিনে ভানুলাল সাহা, তিনি রাজ্য মন্ত্রিসভারও কিন্তু সদস্য ছিলেন। সেক্ষেত্রে এবার কিন্তু সিপিআইএম প্রার্থী বদল করেছে। কতটা লড়াই হবে এই কেন্দ্রে, কি বলবেন? নতুনভাবে নতুন প্রার্থীকে মানুষ কিভাবে চাইবেন? না, এটা সিপিএমের ব্যাপার। সিপিএমের
ইন্টারনাল বিষয় কেন প্রার্থী চেঞ্জ করা হয়েছে। আমার যেটা মনে হয় ভানুলাল সাহা উনি মানুষের সামনে গিয়ে মানে কথা বলার মতো কোনো মুখ নেই, কারণ উনি মানুষের পাশে ছিল না 5টা বছর, সেই জায়গায় আমাদের কার্যকর্তারা ছিল। তো সেই কারণে হয়তোবা ওনাকে প্রার্থী হিসেবে চেঞ্জ করা হয়েছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছি, আমরা একটাই কথাই বল, আমাদের সংগঠন আছে এবং 25 বছরের সিপিএমের অপশাসন, আমাদের 5 বছরের সুশাসন, মানুষ এই পার্থক্যটা মানুষের কাছে স্পষ্ট। মানুষ দেখেছে বিজেপি 5 বছরে কতটা সুশাসন দিয়েছে। সে অবস্থায় দাঁড়িয়ে নিশ্চিত আমাদের জয়টা নিশ্চিত, এবং সিপিএমের বা সিপিএম কংগ্রেসের জোটের যিনি প্রার্থী, ওনাদের জামানত বাজেয়াপ্ত হবে, সেটা কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। একদমই ঠিক। আমরা যদি দেখি যে এই বিধানসভায় কিন্তু রাজ্য রাজনীতির সমীকরণ অনেকটাই বদল হয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে তারা কতটা লড়াই করতে পারবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সঙ্গে? না, অ্যাকচুয়ালি যেই জোটটা সমীকরণ যেটা বলছেন আপনি, বাম কংগ্রেসের জোট, সেই জোটটা করার একটাই উদ্দেশ্য যে একা লড়াই করার মতো সৎ সাহস এই কংগ্রেসেরও নেই, সিপিএমেরও নেই। একটা অশুভ জোট হয়েছে। আপনারা জানেন এই বিশালগড়ের মাটিতে দুজন বিধায়কের খুন হয়েছে, একজন বিধায়ক পরিমল সাহা, একজন গৌতম দত্ত। এই বিশালগড়ের মাটিতে অনেক খুন সন্ত্রাস হয়েছে। তো এইটা মানুষ জানে, এবং এই বাম কংগ্রেস জোটকে কেউ মেনে নেবে না, কারণ এই পরিমল সাহা উনি কংগ্রেস করতো, গৌতম দত্ত সিপিএম করতো। তো এই মানে দুটা দল একসঙ্গে এসছে, কেউ মেনে নেবে না। মানুষ আমাদের সঙ্গে আছে, এবং এই বাম কংগ্রেস জোটকে বিশালগড়ের মানুষ না, শুধু সারা রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করবে। আমরা যদি দেখি এই 16 বিশালগড় কেন্দ্রে বিগত দিনে নিশ্চয়ই অনেকগুলো কাজ হয়েছে, সেটা কে করেছেন? সেটা কি রাজ্য সরকারের কাজকর্ম নাকি বিধায়কের কাজকর্ম? কতটা কাজ হয়েছে এবং কি ধরনের কাজ হয়েছে? না, বিশালগড়ে বিধায়ক মানে শীতঘুমে থাকা সত্ত্বেও আমাদের 13খানা পঞ্চায়েত আছে, একটা পৌরসভা আছে, এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে আমরা মানে নিষ্ঠার সঙ্গে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করেছি। আপনি বিধায়ক বাবু তো উনি শীতঘুমে উনি তো কোনো কাজই করেননি। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বলুন, এখানে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে গ্যাসের কানেকশন বলুন, সৌভাগ্য যোজনার মাধ্যমে গরিব অংশের মানুষকে বিদ্যুতের কানেকশন বলুন, জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থা বলুন। তো প্রত্যেকটা বিষয়েই কিন্তু আমাদের সরকার সচেষ্ট কাজ করছে, এবং আমাদের পঞ্চায়েত পৌরসভার যারা কাউন্সিলর এবং প্রধানরা আছে বা মেম্বাররা আছে, প্রত্যেকে মিলে মানে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কাজ করছে। সেই জায়গায় কিন্তু বিধায়কের ভূমিকা বিশাল করে নেই। একদম। আমরা দেখেছি যে আপনি কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন, প্রত্যেকটা দলই শুরু করেছে, এবং তার মধ্যে আপনি ডোর টু ডোরে ভিজিটে যাচ্ছেন। মানুষের থেকে কীরকম সাড়া পাচ্ছেন? মানে সত্যি আমি মানে বলার ভাষা নেই। বিভিন্নখানে আমি আবেগপ্রবণ হয়ে গেছি, যেখানে আমি এই প্রচারে বের হয়েছি, বিভিন্ন এলাকায় যখন যাচ্ছি, মায়েরা উলুধ্বনি দিয়ে, শঙ্খ ফু দিয়ে, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে বিভিন্নভাবে কিন্তু আমাকে কাছে টেনে নিচ্ছে, বুকে টেনে নিচ্ছে, আশীর্বাদ করছে। আমি আপ্লুত। এই বিশালগড়বাসী প্রত্যেকে চাইছে যে বিজেপির প্রার্থী হিসাবে আমাকে বিধানসভায় পাঠাতে। সকলের আশীর্বাদে সেটা কিন্তু মানে হবে, এবং যে প্রচারের কথা বলছেন, প্রচারে কিন্তু সিপিএম থেকে আমরা অনেক এগিয়ে। এটা আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের লেন্সে সব ধরা পড়ে, আপনারা সব দেখছেন। আমরা দেখেছি যে 2018 সালে রাজ্যে পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের কিন্তু একজন আইকন ছিলেন বলা যেতে পারে, যার হাত ধরেই 2018-তে রাজ্যে পালা বদল হয়েছে, এবং তিনি বিপ্লব কুমার দেব। আপনি বিপ্লব কুমার দেবের ছত্রছায়ায় ছিলেন আমরা যতটা জানি। সেক্ষেত্রে এবার কিন্তু তিনি সরাসরি লড়াইয়ের ময়দানে নেই। কিভাবে ভারতীয় জনতা পার্টি এই লড়াইটা জয়ী হবে? চ্যালেঞ্জটা কত বড়, কি বলবেন? না, আমরা একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল। বিপ্লব কুমার দেব আমাদের মুক্তির মহানায়ক। ওনার হাত ধরেই কিন্তু আমরা এই রাজ্যে বাম উপশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। উনি বিধানসভা লড়াইয়ে নেই, কিন্তু উনি রাজ্যসভার সাংসদ আছেন। উনি একটা রাজ্যের, হরিয়ানার মতো রাজ্যের একটা প্রভারী আছেন, যেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম। তো ওনার নেতৃত্বে, সুদক্ষ নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে, আমাদের রাজ্য সভাপতির সুদক্ষ নেতৃত্বে আমরা কিন্তু এবার এই রাজ্যে আবার আমাদের সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমরা দেখেছি যে বিপ্লব কুমার দেব সরাসরি রাজনীতি না থাকলেও ওনার
যারা বলা যেতে পারে ভাবশিষ্য ছিলেন একটা সময়, তারা কিন্তু এখন আবার ফিরে এসেছেন ময়দানের ভূমিতে, লড়াই করছেন। কারণ এবার কিন্তু চিত্রটা অন্যরকম, এবার কিন্তু পরিবর্তন নয়, এবার হবে প্রত্যাবর্তন। মানুষ কি চাইছেন সেটা কিন্তু কথা বলবেন মানুষরাই। 16 ফেব্রুয়ারি ভোট, তার আগে আর মাত্র হাতে গোনা কয়েকটা সময়। এই সময়টা যদি আমরা ধরি তাহলে বর্তমানে বিজেপির তরফ থেকে কিন্তু প্রচার শুরু হয়ে গেছে, স্টার ক্যাম্পেইনাররা রাজ্যে আসছেন। কিরকম প্রচার আর কিরকম প্রসার, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? না, প্রচারটা হলো একটা নির্বাচনের একটা অংশ। নির্বাচন আসলে প্রচার করতে হয়, কিন্তু সারা বৎসর মানুষের পাশে থাকলে সেই প্রচারটার আউটপুটটা ভালো আসে। যেহেতু আমরা 5টা বছর মানুষের পাশে ছিলাম, মানুষের সুখে দুঃখে ছিলাম, আমাদের প্রচারের আউটপুটে আপনারা দেখতে পাবেন মানুষের উৎসাহ উদ্দীপনা। মানুষ মানে বলার আগে একটা খবর পেলেই কিন্তু মানুষ ছুটে আসে, এবং সবাই ভারতীয় জনতা পার্টিকে, সর্বোপরি আমাদের যিনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদীজি, সবাই কিন্তু প্রত্যেকটা সবাই আমি গিয়ে দেখি সবাই নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করছে, কারণ উনি যেন দীর্ঘমেয়াদী আরও আমাদের জন্য এরকম সুন্দর সুন্দর পরিকল্পনা, সুপরিকল্পনার মাধ্যমে আমাদের দেশকে, আমাদের এই রাজ্যকে এবং আমাদের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করার জন্য ওনার আশীর্বাদটা আমাদের প্রয়োজন। প্রত্যেকে ওনাকে আশীর্বাদ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছি, আমাদের প্রত্যেকটা কার্যক্রম, এই যে নির্বাচনী কার্যক্রম, প্রত্যেকটা গ্র্যান্ড সাকসেস হচ্ছে। আজকে আমাদের অনেকগুলা কার্যক্রম আছে, আপনারা দেখবেন প্রত্যেকটা কার্যক্রমে মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে। আমরা দেখেছি যে 2018 সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল, তার আগে নির্বাচনী প্রতিশ্রুতি অর্থাৎ ভিশন ডকুমেন্টে অনেকগুলো কাজের কথা বলা হয়েছিল। সেই কাজগুলো, সেই ভিশন ডকুমেন্ট কতটা সম্পন্ন হয়েছে বলে মনে করেন আপনি? প্রায় মানে 90% বেশি কাজ এই করোনা প্যান্ডেমিক থাকা সত্ত্বেও আমাদের ভিশন ডকুমেন্টের 90% উপরে কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। এবং ভিশন ডকুমেন্টের বাইরে গিয়েও অনেকগুলা কাজ কিন্তু আমাদের রাজ্য সরকার করেছে, যেটা ত্রিপুরাবাসী মানে উপকৃত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা দিয়ে কাজ, মানে কথা কাজে আমাদের সমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আমাদের সঙ্গে আছে, এবং এটা আবারও বলছি, 2 তারিখে যেদিন রেজাল্ট হবে ভোট বাক্সে কিন্তু সেটা প্রমাণিত হবে। অনেকে কিন্তু বলছেন যে যারা বিরোধীরা, যে ভিশন ডকুমেন্টের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়নি সঠিকভাবে, তারা বারবার অভিযোগ করছেন। সেই ক্ষেত্রে বিরোধীরা যে কথাটা বলছেন, আপনি তাদেরকে কি উত্তর দেবেন? না, তথ্য নিয়ে কথা বলতে হবে, তথ্য ছাড়া কথা বললে হবে না। বিরোধীরা তথ্যভিত্তিক আলোচনা করে না। আমি বিভিন্ন টক শোতে বিরোধীর সঙ্গে বসেছি, ওনারা তথ্যভিত্তিক আলোচনা নেয়, হাওয়ার উপর কথা বললে হবে না। ওনারা মানে মন গড়া কথাবার্তা বলে তো হবে না। আমরা আমাদের ভিশন ডকুমেন্টে যে পয়েন্টগুলো আছে, যে স্টুডেন্টদের মধ্যে স্মার্টফোন দেওয়া, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা করে ঢুকে গেছে। আমাদের প্রথম মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্তে আমাদের যারা সরকারি কর্মচারীরা আছে ওনাদেরকে 7 পে কমিশনের আওতা আনা হয়েছে। বর্তমানে মানে টোটাল মিলিয়ে এই রাজ্যে এই 5 বছরে 20% ডিএ সরকারি কর্মচারীকে দেওয়া হয়েছে, যেটা নজিরবিহীন ঘটনা। তো বিভিন্নভাবে আমাদের সরকার যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেইগুলো পালন করার চেষ্টা করছে। আর এই প্রথম মানে ত্রিপুরা রাজ্যের রাজনীতির ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল নিজের রিপোর্ট কার্ড, পরিসংখ্যান, আমরা 5 বছরে আমাদের বিধানসভায় কী কাজ করেছি, আমাদের রাজ্যে কী কাজ করেছি, আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এইটাই কিন্তু ডিফারেন্স, এইটাই পার্থক্য। এই সৎ সাহস একমাত্র ভারতীয় জনতা পার্টির আছে। আমরা দেখেছি যে এবার কিন্তু বিজেপির যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকার মধ্যে অনেক জায়গাতেই মহিলাদেরকে দাঁড় করানো হয়েছে। অর্থাৎ বিজেপি এর আগে মহিলা সশক্তিকরণের যে নারা তৈরি করেছিল, সেই বিষয়টাই কি এই প্রার্থী তালিকাতে দেখানো হয়েছে, কি বলবেন? ঠিক, মহিলাদেরকে সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে 33% রিজার্ভেশন করা হয়েছে এই রাজ্যের মায়েদের জন্য। তো মায়েদেরকে সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে, এবং মায়েদেরকে সম্মান জানিয়েই আমাদের এই প্রার্থী তালিকায় মহিলার সংখ্যা অনেক বেশি। মহিলারা কতটা লড়াইয়ের ময়দানে শক্তিশালী তা কিন্তু এর আগেও আমরা যখন উপনির্বাচন হয়েছিল তখন আমরা দেখেছি। উপনির্বাচনের যে ফলাফল, সেক্ষেত্রে 3টি জায়গার মধ্যে 2টি জায়গাতেই বিজেপি জিতেছে, একটি জায়গা কিন্তু
সেখানে দখল করতে পারেনি বিজেপি। এবারও সেই একই জায়গাতে একই প্রার্থী দাঁড়িয়েছেন। কি বলবেন, লড়াই কতটা হবে? নতুন যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তরফে, তিনি কতটা লড়াই করতে পারবেন সেই জায়গাতে? না, আপনি যেই ভদ্রলোকের কথা বলেছেন, ওনাকে আমি প্রত্যেকটা সবাই বলে থাকি, উনি রাজনীতিকে ব্যবসা মনে করে। উনি একজন রাজনৈতিক দোকানদার। কারণ আপনারা দেখেছেন, উনি গত লোকসভা নির্বাচনে তৎকালীন সময়ে উনি বিজেপির মন্ত্রী ছিল, মন্ত্রী থেকে উনি কংগ্রেসের জন্য জয়গান করেছে। উনি গত পৌরসভা নির্বাচনে বিজেপিতে থেকে উনি তৃণমূলের জন্য কাজ করেছে। বর্তমানে উনি কংগ্রেসে যোগদান করে উনি সিপিএমের জয়গান করছে। তো উনি রাজনৈতিক দোকানদার। এই 2 তারিখে ওনার দোকানের ঝাপ বন্ধ হয়ে যাবে এবং আমাদের প্রার্থী এখানে বিপুল পরিমাণ ভোটে জয়জয়কার করবে। 16 বিশালগড় কেন্দ্র, এই কেন্দ্রে বিগত দিনে যদি দেখা যায়, পুরো রাজ্যবাসী কিন্তু সেটা দেখেছে যে এই এলাকাতে রাজনৈতিক যে সংঘর্ষ, রাজনৈতিক খুন, সন্ত্রাস, এই বিষয়গুলি প্রচুর হয়েছে। কিছু হয়তো আমাদের সামনে এসেছে এবং কিছু হয়তো চাপা পড়ে গেছে। এর মধ্যে সবচাইতে বড় যে দুটো বিষয়, আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখব যে পরিমল সাহা হত্যাকাণ্ড এবং সেই সঙ্গে গৌতম দত্ত হত্যাকাণ্ড কতটা প্রভাব ফেলেছে এই 16 বিশালগড় কেন্দ্রে। কি বলছেন এখানকার মানুষ, আমরা জিজ্ঞেস করব প্রার্থীকে। এখানকার মানুষের কি মতামত এই বিষয়টা নিয়ে? না, মানুষ তো অ্যাকচুয়ালি সন্ত্রাসকে, খুনকে বিশ্বাস করে না। এবং সিপিএমের বরাবরই সিপিএমের এইটাই একটা সিস্টেম চালিয়ে গেছে যে খুন সন্ত্রাসের মাধ্যমে কিভাবে নিজের ক্ষমতাকে জাহির করা যায়, টিকিয়ে রাখা যায়। আপনারা দেখে আপনার মুখেই শুনতে পেলাম এখন, এই গৌতম দত্ত এবং পরিমল সাহা দুজনেই বিশালগড়ের সন্তান। এই দুজন রাজনৈতিক খুন হয়েছে। এই দুজনের রাজনৈতিক খুনের পরেও আজকে কি অন্যায় ছিল গৌতম দত্তের মায়ের, কি অন্যায় ছিল পরিমল সাহার মায়ের। আজকে এই দুটা দল আজকে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আজকে একটা অশুভ জোট করেছে। মানুষ কিন্তু এটা একদম মেনে নেয়নি এবং মানুষ জানে। কারণ আপনারা দেখেছেন, শুধু মানে বিশালগড়ের বাইরে গিয়েও সিপিএমের সময় সিপিএমের মন্ত্রী তৎকালীন বিমল সিনহার হত্যা হয়েছে। আজকে পর্যন্ত সেই হত্যার রহস্য কিন্তু উদ্ঘাটন হয়নি। সিপিএমের সময় তৎকালীন সদরের এসডিএম সুক্রাম দেববর্মার হত্যা হয়েছে, নিজ চেম্বারে গুলি করে হত্যা করা হয়েছে। এই সিপিএমের অপশাসনে আপনারা লক্ষ্য করেছেন আগরতলার মধুসূদন সাহা বিধায়ক তথা ভোলা সাহাকে হত্যা করা হয়েছে। তো এটা সিপিএমের অপশাসনে এই হত্যা সন্ত্রাস চলতেই থাকছিল এবং মানুষ বীতশ্রদ্ধ হয়ে গত 18 নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় এনেছে এবং বিজেপির সুশাসনে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে এবং আগামী নির্বাচনেও সেটার প্রতিফলন হবে। আপনি যেটা বললেন যে ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনাগুলোর কিন্তু সঠিক তদন্ত আজ অবধি হয়নি, আমরা বলে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তারা যে জোটটা তৈরি করেছে, বাম এবং কংগ্রেস জোট, এই জোটটা শুধুমাত্র তাদের যে নেতা বা নেতৃত্বরা রয়েছে তারাই কিন্তু করেছেন, কিন্তু যারা একেবারে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কতটা মেনে নেবেন এই বিষয়টাকে? কারণ আমরা জানি যে প্রত্যেকটা দলেরই একটা আদর্শ থাকে, সেই আদর্শ অনুযায়ী কেউ কংগ্রেস করতো, কেউ সিপিএম করতো। বর্তমানে নেতৃত্বরা সেখানে জোট তৈরি করেছে। সাধারণ কর্মীদের চিন্তাধারাটা এই মুহূর্তে নির্বাচন ঘনিয়ে এসেছে, কি হবে, কি বলবেন? না, অ্যাকচুয়ালি এটা বেশি করে ওনারাই বলতে পারবে, কিন্তু আমি অতটুকু বলতে পারি, যেহেতু বিশালগড়ের মাটিতে রাজনীতি করছি, সাধারণ মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে এই জোটকে প্রত্যাখ্যান করে। কালকেও আমরা জয়েনিং করেছি, পরশুও করেছি, আজকেও প্রত্যেক দিন যোগদান আছে। যোগদানটা কেন করছে? সবাই এই বাম এবং সিপিএম, বাম এবং কংগ্রেসের যে অশুভ জোট আছে সেইটাকে মানে প্রত্যাখ্যান করে আমাদের দলে যোগদান করছে এবং মানুষ এই জোটকে কিন্তু সাধারণ মানে তৃণমূল স্তরের যারা কর্মীরা আছে এটা মেনে নেয়নি আমার মনে হয়। কারণ ওরা নিজে আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে আমি কিভাবে এই জোটটাকে মেনে নেব, আমরা বিজেপিতে যোগদান করব। একমাত্র বিজেপিই এই সিপিএম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। আমরা দেখেছি যে বাম কংগ্রেস জোটের যে প্রার্থী তালিকা, তারা আসন সমঝোতা করেছে। সেক্ষেত্রে 47 এবং 13 সেই আসনে কিন্তু প্রথমবার তারা আসন সমঝোতায় নেমেছিল, কিন্তু যখন তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে তখন দেখা গেছে যে সেই আসন সমঝোতার বিষয়টা কিন্তু তারা মানেনি। বিভিন্ন জায়গাতে একাধিক প্রার্থী তারা দিয়েছে, সিপিএম থেকেও দিয়েছে এবং কংগ্রেস থেকেও দিয়েছে। বিগত দিনে আমরা গতকালকে যদি এবং এর পরশুদিন যদি দেখি তাহলে আমরা দেখেছি যে অনেক সিপিএম প্রার্থীরাই কিন্তু তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।
এই বিষয়টা নির্বাচনের আগেই ঘটছে। নির্বাচনে যদিও তারা জয়ী হয়, কতটা প্রভাব পড়বে তাদের এই জোট নিয়ে কি বলবেন? না, আমি আপনার ব্যাপার হলো জয়ী হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কীভাবে জয়ী হবে? ওনাদের জামানত বাজেয়াপ্ত হবে এবং আমরা অ্যাবাভ 55 সিট নিয়ে আমাদের সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ওনারা বিরোধী দলের মর্যাদাও পাবে না, এটা আমি নিশ্চিত। 2018 সালে যে জোট ছিল বিজেপি এবং আইপিএফটি জোট, সেই শরিক আইপিএফটি দল কিন্তু আমরা দেখেছি বিগত দিনে জলঘোলা প্রচুর হয়েছে। তারপরে একেবারে শেষ সময়ে এসে আইপিএফটি কিন্তু ফের একবার বিজেপিতে জয়েন করেছে। আইপিএফটির এই সঙ্গ বিজেপিকে কতটা লাভবান করবে? অ্যাকচুয়ালি এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা ঠিক বলতে পারবে। আমি প্রথমেই বলেছি আমরা একটা ডিসিপ্লিন পার্টি। উপরের বিষয় নিয়ে, এই জোটের বিষয় নিয়ে আমি কোনো টিপ্পণী বা কথা বলতে চাইবো না, কারণ আমি বিশালগড় কেন্দ্রিক কথা বলে এটা আমার আওতার মধ্যে, এর বাইরে গিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু সর্বশেষ একটা কথাই, আমাদের সঙ্গে মানে যারা শরিক দল আছে, আমরা একসঙ্গে মিলে আবার আমাদের সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। ইতিমধ্যেই আগামী বছর কিন্তু কেন্দ্রের নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন। তার আগে এবার কিন্তু শেষ বাজেট আমরা বলতে পারি 2023-এর বাজেট। যে বাজেট তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে মধ্যবিত্তদের জন্য জয় জয়কার। এই মধ্যবিত্তদের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে তাতে কি মনে হয় সাধারণ মানুষরা কতটা মেনে নেবে বিষয়টাকে, এবং এইবারের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে এই বাজেটটা কতটা প্রভাব ফেলবে? না, বরাবরই ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের কথা চিন্তা করে। মানে দেশের, যেহেতু বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমাদের একটা আইডিওলজি আছে, আমাদের যে একাত্ম মানববাদ আছে, এই পঞ্চনিষ্ঠা আছে, এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে অন্ত্যোদয়। আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া লোকরা আছে, যারা মধ্যবিত্তরা আছে, ওনাদের জন্যই কিন্তু আমাদের সরকার কাজ করছে। এবং প্রত্যেকটা বাজেটেই আমাদের মানে জনমুখী বাজেট, এবারের বাজেটও জনমুখী বাজেট হয়েছে এবং মানুষ আমাদের পাশে থাকবে এবং মানুষ আমাদের সরকারকে সাপোর্ট করে যাবে। আমরা যদি দেখি যে রাজ্যে বিগত দিনে একটা বিষয় যেটা উঠে এসেছে সেটা হলো জনজাতিদের যে দল, তিপ্রা মথা দল, সেই দল কিন্তু এডিসি এলাকাতেও তারা জয়ী হয়েছে। এবারের নির্বাচনেও তারা অনেকগুলো কেন্দ্রে প্রার্থী দিয়েছে। জনজাতি যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলোতে বিজেপির জন্য তিপ্রা মথা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে? আমাদের বিশালগড়ে জনজাতি ভোটার প্রায় 1,500 আছে। 2টি বুথ আছে আমাদের জনজাতি এলাকায়। আমি এতটুকুই বলতে পারি, সারা রাজ্যে তিপ্রামথা যখন এডিসি দখল করেছে, বিশালগড়ে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিরই ওইখানে লিড হয়েছিল। আমরা 1,500 ভোটের মধ্যে আমরা 900 ভোট আমরা পেয়েছিলাম, বাকিরা তিপ্রামথা পেয়েছিল। তো আমাদের এখানে আমাদের যারা জনজাতিরা আছে বিশালগড় এলাকার, ওনারা ভারতীয় জনতা পার্টির পাশে আছে, ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আমরা দেখেছি যে বিজেপি যখন শাসক দলে তখন প্রধান বিরোধী পার্টি হিসেবে কিন্তু সিপিএম ছিল। সেক্ষেত্রে বর্তমানে তারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে, যারা ছিল সিপিএম এর আমলে প্রধান বিরোধী কংগ্রেস। বর্তমানে তিপ্রা মথা দল, তৃণমূল দল, নির্দলের প্রার্থীও এবার আমরা দেখেছি প্রার্থী তালিকাতে প্রচুর রয়েছে। তার মানে আমরা কি বলতে পারবো যে বিরোধীরা কি এই মুহূর্তে রাজ্যে ততটা শক্তিশালী নয়? তার ফলে কি এই পরিমাণে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান, নতুন নতুন প্রার্থীদের উত্থান, বিজেপির সঙ্গে সেই লড়াইয়ে তারা শক্তিশালী নয় বলেই কি এমনটা হচ্ছে? কি বলবেন? না, আমি তো প্রথমেই বললাম, বিজেপির সাথে একা লড়াই করার মতো সৎসাহস কারণ নেই। এবার বিভিন্নখানে তিপ্রামথার প্রার্থী দিয়েছে, বিভিন্নখানে নির্দল দিয়েছে, তৃণমূল দিয়েছে। ভোটের বাক্সে, ভোটের রেজাল্টে এটা কি হবে, এটা 2 তারিখ আপনারা দেখতে পাবেন। আমি আবারও বলছি, আমাদের রাজ্য সভাপতি বলেছেন আমরা 60খানার মধ্যে 60খানা আসন নিয়েই ক্ষমতায় আসছি। তো আমাদের প্রত্যেকটা আসনেই আমরা মানে জয়ের ব্যাপারে নিশ্চিত। আমাদের সংগঠন এবং সর্বোপরি আমাদের যেই সরকারি প্রকল্পগুলো পেয়ে সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। মানুষ আমাদের পাশে আছে, এইটাই আমাদের ভরসা। এর আগে আমরা দেখেছি যখন রাজ্যে পুরো নির্বাচন হয়েছিল তখন কিন্তু তৃণমূল দলের হঠাৎ করেই উত্থান হয়েছিল, তারপর তারা আবার অনেক দিন ধরেই তাদের কোনো দেখা পাওয়া যায়নি। আবার যখন নির্বাচন ঘনিয়ে এসেছে তাদের ফের আরেকবার উত্থান দেখা যাচ্ছে, তাদের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। কি বলবেন, এতদিন যারা ঘুমেছিল আবার জেগে উঠেছে, কতটা লড়াই করতে পারবে তারা?
না, গত পৌরসভা নির্বাচন আমি একটু আগে বললাম আপনাকে যে ও একটা এজেন্ট ছিল, যে তৃণমূল হয়ে কাজ করেছে, উনি বিজেপিতে থেকে তৃণমূল হয়ে কাজ করেছে। যাই হোক, এটা এই বিষয়ে আমি যাচ্ছি না। তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে কিছুই নেই। তৃণমূল কংগ্রেসের রেজাল্ট কিন্তু ডাবল জিরোই হবে। এবং আমরা দেখেছি যেইভাবে এই পশ্চিমবঙ্গে আমাদের কার্যকর্তাদের উপর নির্মমভাবে সন্ত্রাস চালাচ্ছে, আমাদের রাজ্যে এই তৃণমূল মানে 1 ইঞ্চি জমি ওনাদের নেই। আমরা দেখেছি যে বিগত দিনে রাজ্যে দল বদলের রাজনীতি প্রচুর হয়েছে। এই দল বদলের রাজনীতিটা মানুষ কিভাবে মেনে নেয় বা কিভাবে মেনে নেবে আগামী দিনে? বারবার এই দল পরিবর্তন কতটা ভূমিকা রাখবে নির্বাচনে? অ্যাকচুয়ালি এটা যারা দল বদল করে ওনারাই সঠিকভাবে বলতে পারে। আমরা আমাদের দায়িত্ব মানুষকে বুঝিয়ে আমাদের কি আইডিওলজি, আমাদের কি বিচারধারা, আমরা আমাদের সর্বোপরি রাষ্ট্র আমাদের প্রথম, তারপর দল, তারপর আমাদের ব্যক্তি। তো সেই জায়গায় আমরা আমাদের আইডিওলজিকে মানুষকে বুঝাই। মানুষ আমাদের আইডিওলজিতে বিশ্বাস করে, ভালোবেসে আমাদের দলে সামিল হয়। এবং যারাই আমাদের দলে আসে আমরা প্রত্যেককে মানে সাদরে বরণ করে নিই। কারণ ভারতীয় জনতা পার্টি হলো একটা পবিত্র গঙ্গার মতো। এখানে যেখান থেকে এসে মিশবে পবিত্র হয়ে যাবে। তাই আমরা প্রত্যেককে বলি, ওয়েলকাম, আমাদের দলে আসো। একটা সুন্দর রাজনৈতিক দল, যেই দলে একটা আইডিওলজি আছে, বিচারধারা আছে, এবং যেই দল সর্বোপরি রাষ্ট্রকে ভালোবাসে, সেই দলে আসো এবং রাষ্ট্রের জন্য সেবা করো। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশেও বিগত দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে দ্বিতীয়বার। যোগী সরকার ফের একবার ক্ষমতায় এসেছে। এমনকি দেশের আরও অনেকগুলো রাজ্য বিগত দিনে কিন্তু বিজেপি নতুনভাবে সরকার তৈরি করেছে। তাহলে কি বলতে পারি, ত্রিপুরাতেও ফের একবার প্রত্যাবর্তনের আশা দেখতে পাচ্ছেন আপনারা? আপনার কথায় যেটা উঠে এলো, এখানে তাহলে কি কাজ করছে? মোদি ম্যাজিক, কি বলবেন? 100%। আমাদের তো প্রথম যিনি ব্যক্তি নরেন্দ্র মোদীজি, উনার আশীর্বাদেই তো আজকে আমরা এই জায়গায়, এবং উনার আশীর্বাদে আমরা 18 সনে আমরা এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং উনার আশীর্বাদ নিয়েই এই রাজ্যে আবার এই 16 তারিখে সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। উনি আমাদের সর্বোপরি নেতৃত্ব, এবং উনার আশীর্বাদ আছে বলেই কিন্তু আমরা এত ভালো রেজাল্ট করতে পারছি। মানুষ আমাদেরকে ভালোবাসে কেন? মোদিজি যেইভাবে এই দেশকে একটা শ্রেষ্ঠ দেশে বা ভারতকে একটা এক ভারত শ্রেষ্ঠ ভারতে পরিণত করছে, মোদিজির জন্যই সম্ভব। এবং মোদিজি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, ওনার আশীর্বাদ পেয়ে কিন্তু এই 2 তারিখে যে রেজাল্ট হবে, আমাদের সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। বেশ কিছু জায়গাতে প্রার্থী বদল করছে সিপিএম। বলা হতো যারা পোড় খাওয়া সিপিএমের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, এবারের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম, সেক্ষেত্রে তারা কিন্তু এবারের লড়াইয়ের ময়দানে নেই। যাদেরকে পছন্দ করত তৎকালীন সময়ের সাধারণ মানুষ, তারা অনেকেই নেই। নতুন নতুন মুখ উঠে এসেছে। সেই বিধানসভা কেন্দ্রগুলিতে নতুন মুখকে লড়াইয়ের ময়দানে রয়েছে তারা। বিজেপি এই ক্ষেত্রে কতটা সুবিধা পাবে? এটা সিপিআইএমের স্ট্র্যাটেজি। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, এই পার্টিতেও কিন্তু যুবকদেরকে প্রাধান্য দেওয়া হয়। যেমন আমাকে এই বয়সে এখানে প্রার্থী করা হয়েছে। তো আমরা যুবক, প্রবীণ প্রত্যেকে মিলে আমাদের পার্টিকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি, সংগঠনকে মজবুত করার জন্য কাজ করি, এবং সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি। এবার সিপিএমের কি স্ট্র্যাটেজি, এটা সিপিএম বলতে পারবে। আমাদের স্ট্র্যাটেজি, আমরা প্রত্যেককে নিয়ে, সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে নিয়ে, প্রবীণ, নবীন এবং আপনারা যারা মহিলারা, মায়েরা আছে, প্রত্যেককে নিয়ে আমরা আমাদের পার্টিকে, আমাদের সরকারকে আমরা পরিচালনা করি। একটা দেশের জন্য যুব শক্তি কিন্তু একটা বড় বিষয় সেক্ষেত্রে। এবং যুব শক্তির যদি কথা বলি, তাহলে ভারতীয় জনতা পার্টি, তাদের মধ্যে কিন্তু যুব শক্তির প্রতি যে টান বা তাদেরকে দলে লড়াই করার যে স্থান দেওয়ার প্রসঙ্গ আসে, সে বিষয়টা আমরা বরাবরই দেখে এসেছি। এই বিষয়টা কতটা শক্তিশালী করে দলকে, কি বলবেন? না, যুবকরাই তো একটা পার্টির মূল পিলার, স্তম্ভ। তো যুবকদেরকে নিয়ে এই পার্টিতে এই মানে প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা নতুন ভোটার নরেন্দ্র মোদীজিকে ভালোবাসে। প্রত্যেকটা নতুন ভোটার ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করতে মানে উদ্গ্রীব হয়ে থাকে। তো আমাদের সঙ্গেও মানে এই বিশালগড়ের প্রচুর যুবক আমাদের সঙ্গে আছে, এবং আমরা কিছুদিন আগে নতুন ভোটারদেরকে নিয়ে আমরা একটা
প্রোগ্রাম করেছিলাম, উপচে পড়া ভিড় হয়েছিল। প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা রাজনীতি বুঝো কি না। সবাই বলছে যে রাজনীতি বুঝি না। যখন বললাম যে কে কে মোদিজিকে ভালোবাসো, প্রত্যেকটা ছেলে বোনেরা সবাই বলল, যারা যুবক যুবিতারা আছে বলল যে সবাই মোদিজিকে ভালোবাসে। তো এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওনা, যুবকরা মোদিজির পাশে আছে এবং যুব সমাজকে যত বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তত রাষ্ট্রের উন্নয়ন হবে, এবং সেটা ভারতীয় জনতা পার্টিও করছে, আমাদের সরকারও করছে। আমরা দেখেছি যে কর্মসংস্থান একটা বড় ইস্যু বলা যেতে পারে, আমাদের রাজ্যে নয় সমগ্র দেশেই। সেক্ষেত্রে বিরোধীরা বরাবর অভিযোগ করে এসছেন যে রাজ্যে কর্মসংস্থানের সেই রকম ব্যবস্থা তৈরি করেনি শাসক দল। বেকার সমস্যা নিরসন কিন্তু এক্ষেত্রে অনেকটাই রয়ে গেছে, তারা বরাবর অভিযোগ করছেন। কতটা এই অভিযোগটা ঠিক, কি বলবেন? ওরা কোন মুখে এই কথা বলে, লজ্জা থাকা দরকার। কারণ এই 10,323 এটা সিপিএম সরকারের জন্যই কিন্তু আজকে 10,323-এর মানে অবস্থা, এরকম অবস্থা হয়েছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার মানে ট্রান্সপারেন্ট পলিসির মাধ্যমে আমাদের সরকার টেটের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নীতি করেছে। এই ডিফারেন্সটা বুঝতে হবে। সিপিএম করলে 10,323 হবে, ভারতীয় জনতা পার্টি করলে টেটের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমার ভাই বোনেরা চাকরি পাবে। এই ডিফারেন্সটা বুঝতে হবে, এবং সারা রাজ্যের যুবক যুবতীরা ডিফারেন্সটা বুঝে গেছে যে আমাদের সরকার ট্রান্সপারেন্ট, আমাদের সরকার চাকরি দিচ্ছে কিন্তু একটা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে দিচ্ছে। আমরা দেখেছি যে এডিসিতে যে তিপ্রা মথার সরকার রয়েছে, সেই তিপ্রা মথার সরকার তারা কিন্তু বারবার অভিযোগ করছে যে তাদের কাছে ফান্ডিংটা সঠিকভাবে পৌঁছচ্ছে না, সরাসরি তাদের কাছে ফান্ডিং পৌঁছচ্ছে না, যার ফলে তারা এডিসি এলাকাতে যে উন্নয়ন, সেই উন্নয়নটা তারা করতে পারছে না। এই বিষয়টা বারবার তারা বলাতে জনজাতিদের মধ্যে কিরকম প্রভাব পড়বে, কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে বিজেপির জন্য? না, জনজাতিরা আমাদের পাশে আছে এবং আমাদের সরকার ফান্ডিং করছে। আমাদের সরকার এডিসির জন্য অনেক ডেভেলপমেন্ট করছে। এডিসির মানে জনজাতিদের জন্য যত ভালো ভালো কাজ আমাদের সরকারের সময় হয়েছে। আমাদের সরকার মহারাজাকে সম্মান জানিয়ে আমাদের এয়ারপোর্টের নাম কিন্তু বীর বিক্রম কিশোর মানিক্যের নামে করেছে। তো আমাদের সরকার অনেক মহারাজা বীর বিক্রমের জির জন্ম জয়ন্তীতে ছুটি ঘোষণা করা হয়েছে। আমাদের সরকারই একমাত্র এই জনজাতিদেরকে, রাজপরিবারকে সম্মান জানিয়েছে, এটা সবাই জানে। এবং সিপিএমের সময় কিন্তু জনজাতিদেরকে সম্মান জানানো হয়নি, এটা জনজাতির অংশের মানুষরা জানে। এটা এডিসি নির্বাচনের আগে এটা বিভ্রান্ত হয়েছিল, মানুষ এখন বুঝে গেছে। প্রত্যেকটা জনজাতি অংশের ভাই বোনেরা আমাদের সঙ্গে আছে। যদি বলি যে আগামী দিনে বিজেপি ফের একবার জয়ী হয়ে রাজ্যে ফিরছে, সেক্ষেত্রে আগামী দিনে আপনাদের কি মিশন বা ভিশন থাকবে? আমাদের সরকার, আমাদের ম্যানিফেস্টো তৈরি হচ্ছে, আমাদের আগামী দিনের ভিশন ডকুমেন্ট তৈরি হচ্ছে। আমাদের ম্যানিফেস্টোর মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন। একটা কথাই বলতে পারি, বিশালগড়ের মানুষ যদি আমাকে বিধায়ক হিসাবে পবিত্র বিধানসভায় পাঠায়, একটা কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, প্রত্যেকটা বিশালগড়বাসীর সুখে দুঃখে দিনরাত্র কাজ করব এবং বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় পরিণত করার জন্য সকলের আশীর্বাদ নিয়ে বিশালগড়ের জন্য কাজ করব। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি শেষে একটা বিষয় আপনার কাছে জানতে চাইব যে আপনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, জনসাধারণের কাছে কি আহ্বান থাকবে আপনার? একটাই আহ্বান থাকবে, আমি ঘরের ছেলে, প্রত্যেকে আমাকে চিনে। আপনারা হয়তোবা জানেন, অনেকে যারা এখানে লোকাল সংবাদ জগতের সঙ্গে যারা জড়িত আছে, আমি 3-3.5 বছর মণ্ডল সভাপতির দায়িত্ব সাংগঠনিকভাবে পালন করেছি। আমার সাধ্যমতো আমাদের কার্যকর্তাকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সুখে দুঃখে আমরা পাশে দাঁড়িয়েছি। এই করোনার প্যান্ডেমিক সিচুয়েশনেও সাধ্যমতো মানুষকে সাহায্য করেছি, এবং যেই লোক আমাদের এখানে যে কোনো সাহায্যের জন্য এসেছে কেউ ফেরত যায়নি, প্রত্যেককে আমরা সাহায্য করেছি। এইটাই একটা বিষয়। এবং কি বলবো, বিশালগড়ের মানুষ আমাকে পেয়ে যতটুকু মনে হচ্ছে খুব খুশি, এবং আমি ওনাদের মানে একটা সন্তানের মতো, বিশালগড়বাসীর সন্তানের মতো ওনাদের কাজ করতে চাই এবং বিশালগড়কে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমাদের সঙ্গে এই কুরুক্ষেত্রের পর্বে অংশগ্রহণ করার জন্য। আমরা কুরুক্ষেত্রের যে পর্ব আপনাদের সামনে তুলে ধরছি, তাতে আমরা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক মুহূর্তে ঠিক কী ঘটতে চলছে, জনসাধারণ কি চাইছেন, প্রার্থীরা কি বলছেন।
তাদের মুখের কথাই আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা যার সঙ্গে কথা বললাম, শ্রী সুশান্ত দেব, তিনি 16 বিশালগড় কেন্দ্র থেকে বিজেপি দলের প্রার্থী হয়েছেন। তিনি যেটা বললেন যে বিশালগড়বাসী চাইছেন যে বিজেপি যেন আবার ফিরে আসে, অর্থাৎ প্রত্যাবর্তনই কিন্তু চায় তারা। তিনিও জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। প্রচারে যাচ্ছেন, সেই জায়গাতে গিয়েও প্রচারে মানুষের সেই আশীর্বাদটা পাচ্ছেন, সেই সাড়াটা পাচ্ছেন যুবকদের থেকেও বয়োজ্যেষ্ঠদের থেকেও। নির্বাচনের দামামার যে প্রহর আমরা হাতে গুনছি, আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই কিন্তু বোঝা যাবে কে বসছেন ক্ষমতার মসনদে, কে বসছেন মুখ্যমন্ত্রীর আসনে। যে দলই আসবে না সেই দল কি চাইবে? সর্বোপরি জনগণ যেটা চায় সেটা হলো শান্তি শৃঙ্খলা। রাজ্যের যে শান্তি সম্প্রীতি, জাতি জনজাতির যে মিলন, সেই শান্তি সম্প্রীতির যে পরিবেশ, সে বিষয়টাই কিন্তু জনগণ সর্বোপরি মাথায় রাখবে। গণদেবতারা কি বলবেন, গণদেবতারা কি বলছেন, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি, অনুসন্ধান করছি। ক্যামেরা পার্সন তীর্থঙ্করের সঙ্গে আমি শ্বেতা। দেখতে চোখ রাখুন কুরুক্ষেত্র 2023।